8 নম্বর স্লাইডটা কি বুঝতে পেরেছিলেন আপনারা? এই 8 নম্বর স্লাইডে দেখা যাচ্ছে তো? জি ম্যাম, দেখা যাচ্ছে। হ্যাঁ, আপনারা একটু কথা বললে তাহলে বুঝতে পারবো আমি যে আপনারা শুনতে পাচ্ছেন, কারণ আমি তো মোবাইল থেকে বসছি, এখানে দেখা যায় না আপনারা শুনতে পাচ্ছেন কিনা। ম্যাম, এখানে হচ্ছে মেইন রুব্রিক যদি পেইন হয় তাহলে পেইন ইজ সাবরুব্রিক প্রেসিং, তাহলে ফোরহেডটা ম্যাম। আমরা কি বলেছিলাম প্রধান রুব্রিক কিভাবে থাকবে? প্রধান রুব্রিকের প্রত্যেকটা অক্ষর বড় হাতে থাকবে ইংরেজি, আর মোটা মোটা করে লিখে থাকবে, তাই তো? আর বড় হাতে হাতে করে লেখা থাকবে, মোটা মোটা করে লেখা থাকবে। আর সাব রুব্রিকটা কিভাবে থাকবে? নরমাল থাকবে, আপনার ছোট হাতে নরমালে থাকবে। নরমাল থাকবে। আর কিভাবে থাকবে? ও দাঁড়াবে কিভাবে? মেইন রুব্রিকের একটু ডানে, একটু ডানে। প্রধান রুব্রিকের নিচে ডানে একটু ভিতরে, একটু নিচে ডানে একটু ভিতরে, নিচে না শুধু। এখন দেখুন এখানে যে পেনটা আছে, পেনের নিচে কি আছে? একদম নিচে ডানে একটু ভিতরে প্রেসিং। তাহলে কি হলো? এটা কি সাব রুব্রিক্স। সাব কি বলেছিলাম? প্রধান রুব্রিক্স একটা থাকবে, ওই তারপর যে সাবটা থাকবে, সাবের একাধিক সাব থাকতে পারে। সাবের সাব সাবের সাব থাকতে পারে। আজকে একটা পৃষ্ঠা দেখাবো, ওই পৃষ্ঠাটা দেখে বলতে হবে যে এটা এই সাবগুলো কি মনে করেন আপনার কোনটা কার সাব। এখানে দেখুন তারপর পরই একটা দেখেন রুব্রিক্স আছে, প্রেসিং এর পর পরই আছে ফরহেড। এই ফরহেডটা কার? ফরহেডটা প্রেসিং এর। এটা কি প্রধান রুব্রিক্স না সাব রুব্রিক্স? সবাই কথা বলবেন, এটা আমাদের মনে করেন নিজেদের পড়ার জায়গা, সবাই আমরা কথা বলবো। স্যার ম্যাডাম কেউ আলাদা কিছু না, সবাই আমরা এক। সাবরুব্রিক ম্যাম, পেইনের সাবরুব্রিক। ফরহেডটা কি কার সাব? প্রেসিং এর। প্রেসিং এর সাব রুব্রিক্স। ঠিক, কারণ হচ্ছে এখানে কিন্তু একটা কথা বলে সে এখানে একটা কথা বলে নাই, সেই কথাটা না বললে কি তারা বুঝবে না। আচ্ছা, বন্ধ করে দেন কাইন্ডলি। আমি স্যার জি, যখন কথা বলার প্রয়োজন হবে খুলে আবার কথা বলে আবার বন্ধ করে দেন, তাহলে আমাদের নয়েজ হবে না। নয়েজ হলে কিন্তু ক্লাসটা আমি বুঝতে পারি না, আবার রেকর্ডিংটা সুন্দর হবে না। এবার দেখুন একটা এই 8 নাম্বার স্লাইডের আগে আরেকটা রূপ দেখে আমরা দেখি, একটা স্লাইড দেখি। 11 নম্বর স্লাইডটি দেখি, কারণ আমি কিন্তু প্রথমে কি করেছিলাম 10 নাম্বার স্লাইডটি করিয়েছি। প্রথমে কি 10 নাম্বার স্লাইডটি আয়ত্ত করার কথা না, কিন্তু আমরা জেনে আসলাম যে আমাদের কয়টি অধ্যায় আছে, কি কি আছে এখানে জানার জন্য। সেজন্য 10 নম্বর স্লাইডটি আমাদের সুবিধার্থে আমরা আগে নিয়ে আসছি। এখন দেখুন 11 নম্বর স্লাইড। আমরা জানি সাব রুব্রিক্সগুলো কিভাবে থাকবে? প্রধান রুব্রিক্সের নিচে ডানে একটু ভিতরে নরমাল লেখা, সাধারণ লেখায় থাকবে। সাবের যতই সাব আসুক এভাবেই থাকবে, কিন্তু এখানে একটা কিন্তু আছে। কিন্তুটা কি দেখেন, এখানে 11 নম্বর স্লাইডে কি লেখা আছে আপনারা স্ক্রিনশট দিয়ে নিয়ে নেন। সাব অঙ্গ কি লেখা আছে? আমরা সাব রুব্রিক্স বসানো শিখেছি। সাব অঙ্গ কি? আবার একটা মনে করেন প্রধান অঙ্গ হেড, প্রধান অঙ্গ এক্সট্রিমিটিস, প্রধান অঙ্গ আই। ঠিক আছে, এই যে বললাম প্রধান অঙ্গ আই এক্সট্রিমিটিস, এগুলো কিন্তু আমাদের অধ্যায়গুলো, প্রত্যেকটা অধ্যায় 37টি অধ্যায়ের মধ্যে দেখেন যেখানে অঙ্গ পাবেন সেখানেই সাব অঙ্গ পাবেন। যেটা আমাদের অঙ্গ নয় সেখানে সাব অঙ্গ নয়। যেমন ধরেন কি স্লিপ, স্লিপের কোনো সাব অঙ্গ হবে? ফিভার, ফিভারের কোনো সাব অঙ্গ নেই, কারো তো অঙ্গই না। ফিভারের মধ্যে সাব অঙ্গ নেই, স্লিপে নেই। এখানে তাহলে আমরা যেখানে অঙ্গ থাকবে সেখানেই সাব অঙ্গ খুঁজবো। ঠিক আছে, আর আমাদের মাইল মিটার নামে একটা কথা আছে, সেই মাইল মিটারটাও আপনাদেরকে বুঝিয়ে দিব, মাইল মিটার কয়টি এবং কি কি সেগুলো বলে দিব, তখন আরো ক্লিয়ার হয়ে যাবে। এখন দেখেন আমরা রুগী আসছে, রুগীর মাথা ব্যথা, কি বললো? আমার মাথা ব্যথা। এখন মাথা ব্যথার কিন্তু ওষুধ আমাদের কাছে 300 ওষুধ। ব্যাপারে যে খুঁজেন দেখবেন প্রথমে 300 ওষুধ আছে, কোনটা দিব রুগীর মাথা ব্যথার জন্য? আমি এখন 300 ওষুধ থেকে
রুগীর কি করে থাকতে হবে তখন? আমার রুগীর মাথা ব্যথার সাইড নিতে হবে, টাইমটা নিতে হবে, কন্ডিশন শুনতে হবে, স্ট্যান্ডিং আছে কিনা শুনতে হবে, তারপর তার রাস বৃদ্ধি শুনতে হবে, তারপর তার আমার মানে চরিত্র আছে কিনা, কোনো মাথা ব্যথার ধরন আছে কিনা, জ্বালাকর, সুস্ফুরানো, হলবিটকর, কাটানো, কেটে ফেলা, কোন এই ধরনের কোনো ব্যথার ধরন আছে কিনা। তো দেখেন প্রত্যেকটা জায়গায় ভাগ হয়ে যাবে আমাদের। তখন যখন এই কথাগুলো আমরা নিতে পারবো রোগীর কাছ থেকে, তখনই কিন্তু আমাদের সঠিক একটা মনে করেন রুব্রিক্সে যাওয়া সম্ভব এবং সঠিক ওষুধটা বাছাই করা সম্ভব। এখন দেখুন আমরা কিন্তু রেপার্টরি শিখলে আরেকটা জিনিস শিখতে পারি, রুগীর সাথে কথা বলা শিখতে পারি। আমি গত ক্লাসে কিন্তু বলেছিলাম রেপার্টরি বা কেন শিখবো, রেপার্টরি শিখে আমরা কি কি শিখতে পারি, রেপার্টরি আমাদেরকে কি কি জ্ঞান দেয়। রেপার্টরি থেকে কিন্তু আমরা রুগী লিপিও শিখতে পারি, রুগীর সাথে কিভাবে কথা বলতে হবে, রুগীর কাছ থেকে কি জানতে হবে আমরা এটা জানতে পারি যদি আমার কাছে রেপার্টরিটা আমার আয়ত্ত থাকে। আমার যে নখদর্পণের রেপার্টরিটা থাকে, আমি রুগী আসলে একটা মাথা ব্যথার কথা বললে তাকে আমি 50টা প্রশ্ন ছুড়ে দিতে পারবো ওই মাথা ব্যথার উপরে, তখন ওইখান থেকে রুগী তার লক্ষণটা বলবে। এবং খাদ্যের পছন্দের জায়গাও কিন্তু আমরা অসংখ্য মধ্যে খাদ্যের পছন্দ আছে, পছন্দ অপছন্দ, বদহজম হয় কিনা বা গন্ধে কোনো সমস্যা হয় কিনা খাবারের, এই কথাগুলো আমাদের কাছে আছে। তাহলে এই প্রত্যেকটা জায়গায় আলাদা আলাদা সেক্টর। সেখানে দেখেন আমাদের প্রত্যেকটা অধ্যায়ের মধ্যে যে আমাদের অঙ্গ আছে, যে অধ্যায়গুলো সেখানে সাব অঙ্গ আছে। যেমন একটা মাথা ব্যথা বললে আমরা ওষুধ দিতে পারবো না, জিজ্ঞেস করতে হবে সম্পূর্ণ মাথা ব্যথা না মাথার কোনো অংশে ব্যথা। প্রশ্ন কি? সম্পূর্ণ মাথা ব্যথা না মাথার কোনো অংশে। মাথার অংশ আবার কি? রুগী বলতে পারে মাথার অংশ আবার কি, রুগীকে বুঝতে হবে। যেমন ধরেন আপনার কপালে ব্যথা, মাথার পিছনে ব্যথা, মাথার সাইডে ব্যথা, তালুতে ব্যথা, মনোযোগের মধ্যে ব্যথা, মস্তক যেটাকে বলা হয় মস্তিষ্কের মধ্যে ব্যথা। আর তা না হলে বলতে পারে আপনার যে মাথার হাড় গুলো আছে এই হাড় গুলোর মধ্যে ব্যথা, ব্যথাটা কোথায়, এগুলো আমাদের জানতে হবে। কি লেখা আছে দেখেন, প্রত্যেক অধ্যায়ের মধ্যে যে সাব অঙ্গগুলো রয়েছে তা ইংরেজি বর্ণমালা ক্রমে। আমরা কিছুক্ষণ আগে সাব রুব্রিক শিখেছি, এখন সাব অঙ্গ। হেডের সাব অঙ্গ কয়টি দেখেন, 1 2 3 4 5 6টা দেওয়া আছে এখানে। আরো দুই একটা আমাদের আছে সেটা আমরা পরে বলবো। এখানে আছে 6টি মূল হেডের সাব অঙ্গ। তাহলে মাথা ব্যথা বললে আমরা ওষুধ দিব না, আমাদের অঙ্গ এই 6টি অঙ্গের কথা আমরা জেনে নিব যে 6টি সাব অঙ্গের মধ্যে কোথায় ব্যথাটা হচ্ছে। তো দেখেন কিভাবে সাজানো থাকবে, প্রত্যেক অধ্যায়ের মধ্যে যে সাব অঙ্গগুলো রয়েছে তা ইংরেজি বর্ণমালা ক্রমে সাজানো থাকবে। সাব অঙ্গের প্রথম অক্ষরটি ইংরেজি বড় হাতের থাকবে। আমাদের প্রধান রূপে থাকে কি সবগুলো অক্ষর বড় হাতের মোটা মোটা, আর সাব অঙ্গের থাকবে কি প্রথম অক্ষরটা বড় হাতের মোটা, তারপরে নর্মাল থাকবে কিন্তু মোটা মোটা করে লেখা থাকবে। প্রথম অক্ষর বড় হাতের থেকে ইংরেজি অক্ষরে বড় হাতে, তারপরে হচ্ছে ছোট অক্ষর, ছোট হাতের অক্ষর, যেটা আমরা বলি শিখে থাকি ছোট অক্ষরের। সব সাব রঙগুলো মোটা অক্ষরে লেখা থাকে, সব বাকিগুলো একটি সাব রঙের কাজ শেষ হলে অন্য একটি সাব রঙের কাজ শুরু হবে। আপনি মনে করেন খুঁজতেছেন ফরহেড, বা আপনি খুঁজতেছেন মাথার পিছনে ব্যথা, মাথার পিছনের নাম কি অক্সিপুট, অক্সিপুটে ব্যথা। তো অক্সিপুট এগুলো কিভাবে থাকবে অ্যালফাবেট অনুযায়ী। আমরা বলেছিলাম না রেপার্টরিটাকে মনে করেন আপনি যদি ডিকশনারি বলেন, ইংরেজি ডিকশনারি যেমন, এটা হোমিওপ্যাথিক ডিকশনারি বললেও ভুল হবে না। সেখানে এবার ক্রমান্বয়ে সাজানো থাকে, এটাও ক্রমান্বয়ে সাজানো থাকবে, সাব অঙ্গগুলো ক্রমান্বয়ে সাজানো থাকবে A to Z। প্রথমে কি আসে দেখেন বোন, সাব বোন হাড়, তারপরে কি ব্রেন, দেখেন অ্যালফাবেট অনুযায়ী সাজানো বোন, ব্রেন, ফরহেড, অক্সিপুট, টেম্পাল, ভার্টেক্স ইত্যাদি। কেন বলছে আরো দুই একটা আছে ছোটখাটো, তারপরে বলবো। এই জন্য বোন, ব্রেন, ফরহেড, অক্সিপুট, টেম্পাল, ভার্টেক্স, এই 6টি সাব অঙ্গ রয়েছে। সাব অঙ্গগুলো কিভাবে থাকবে, প্রথম অক্ষর বড় হাতে, তারপরে ওগুলো ছোট হাতে, তারপরে সম্পূর্ণ মোটা মোটা করে লেখা থাকবে। আর এটা যেখানে বসুক আমাদের শর্ত অনুযায়ী যে নর্মাল থাকবে সাব অঙ্গগুলো, সাব রুব্রিক্স গুলো, কিন্তু সাব অঙ্গ বসলে এভাবে বসবে। সেজন্যই কিন্তু আমাদের দেখেন এখানে ফোরহেড লেখা আছে, এটা কিন্তু ওর নিয়ম অনুযায়ী বসে আছে, প্রথম অক্ষর বড় হাতে, তারপরে গুলো ছোট কিন্তু মোটা মোটা করে। এবার বোঝা গেল ব্যাপারটা।
অক্সিপুট দেখেন নিচে আছে, সেম সেম। অক্সিপুটও কি করলো, প্রথম অক্ষর বড়, তারপরে এগুলো ছোট ছোট, তারপর মোটা মোটা করে লেখা আছে। আর বাকিগুলো দেখেন কিভাবে লেখা আছে, সব কিন্তু নর্মাল। ঠিক আছে, এখন দেখুন আমরা আবার আমাদের 11 নম্বর স্লাইডে চলে যাই। সেখানে কি আছে, আমরা আমাদের কি এই সাবগুলো মুখস্থ করে রাখতে হবে। বোন, ব্রেন, ফরহেড, অক্সিপুট, টেম্পাল, ভার্টেক্স। বোন, ব্রেন, ফরহেড, অক্সিপুট, টেম্পাল, ভার্টেক্স। ভার্টেক্সটা মানে তালু, আর টেম্পালটা হচ্ছে দুই পাশেই কানের উপরের অংশে হাড়গুলো, আর অক্সিপুট পিছনেরটা, আর বোন তো সম্পূর্ণ মাথার যে হাড়গুলো আছে সেগুলো, আর ব্রেন তো মস্তিষ্ক। এখন দেখেন প্রত্যেকটা জায়গায় আপনি যেখানেই যান না কেন, প্রত্যেকটা জায়গায় ব্যতিক্রম বলে কিছু একটা আছে। ব্যতিক্রম কি ধরনের ব্যতিক্রম? ধরেন আপনি একটা মিটিং এ বসছেন, এখানে এলাকার কমিশনার, ঢাকা হলে কমিশনার, গ্রাম হলে চেয়ারম্যান মেম্বার থাকবে। এই যে চেয়ারম্যান মেম্বার কমিশনার থাকে, ওনাদের জন্য কিন্তু আলাদা একটা ব্যবস্থা করা থাকে। ওনারা একটা রায় দেয়, ওটা আমাদের শুনতে হয়, তাই তো। এখন তো কারণ তাদের ক্ষমতা বেশি, তো ক্ষমতাবান মানুষদেরকে নিয়ে আমি যেখানেই বসি না কেন, সেখানেই কিন্তু তাকে তার একটা প্রাধান্য দিতে হয়, তার কথার মূল্যায়ন করতে হয়। দেখেন আমাদের ক্যান্ট রেপার্টরিতে প্রত্যেকটা জায়গায় A to Z ভাবে থাকবে সাবঅঙ্গগুলো, কিন্তু মনে করেন ব্যতিক্রম করেছে কে, ক্ষমতা যাদের আছে, তারা বলছে যে আমরা ওই যে A to Z থাকবো না, আমরা আমাদের মতো থাকবো। আমরা আমাদের মতো বলতে কি, সেটা হচ্ছে এক্সট্রিমিটিস বলছে সে কিন্তু ক্ষমতাধর। এক্সট্রিমিটিস না থাকে আমাদের দুই হাত, আমরা কিন্তু একেবারে পঙ্গু, কোনো কাজ করতে পারবো না, হাঁটতে পারবো না, নিজের খাবারটাও খেতে পারবো না। নিজের শরীরে একটা জায়গায় চুলকাচ্ছে, সেই জায়গা চুলকাতেও পারবেন না, তার তো হাত নেই। তাহলে কি এক্সট্রিমিটিস এর অনেক ক্ষমতা আছে। তারপর আরেকটা ব্যতিক্রম আছে কি, ব্যাককে পিঠ। এই পিঠে কি আছে, পিঠ আবার ক্ষমতা হলো করতে গেলেও, কথা আছে না শিক্ষা জাতির মেরুদণ্ড, এই পিঠের মধ্যে আমাদের মেরুদণ্ড আছে। মেরুদণ্ড যদি কোথাও ভেঙে যায়, নষ্ট হয়ে যায়, আমরা কিন্তু উঠে দাঁড়াতে পারবো না, বিছানা শুয়ে থাকতে হবে। হাত পা থাকা অবস্থাও আমরা পঙ্গু, শুয়ে থাকতে হবে। তাহলে এ দুটো অনেক ক্ষমতাবান। তো এই ক্ষমতাবানদের অধ্যায়ের জন্য কথা আমাদের শুনতে হয়। জ্ঞান রেপার্টরিতে সুন্দরভাবে ওনাদের মনে করেন ডিমান্ড যদি আছে কিরকম, সেটা হচ্ছে ওরা বলেছে সৃষ্টিকর্তা আমাদেরকে যেভাবে সৃষ্টি করেছেন উপর থেকে নিচে আমরা সেভাবে থাকবো, কোনো অ্যালফাবেট অনুযায়ী থাকবো না। আয়ে যাবেন অ্যালফাবেট অনুযায়ী পাবেন, নোজে যাবেন, তারপর হেডে যাবেন, অ্যাবডোমেনে যাবেন, যেখানে যাবেন অ্যালফাবেট অনুযায়ী থাকবে, চেস্টে অ্যালফাবেট অনুযায়ী থাকবে। কিন্তু ব্যাক আর এক্সট্রিমিটিস উপর থেকে নিচে, উপর থেকে নিচে থাকবে। উপর থেকে নিচে বলতে দেখেন স্লাইডটি ভালো করে, এক্সট্রিমিটিসে কি আছে, দুই হাত দুই পা, চারটা জিনিস। চারটা জিনিস থাকাতে এটাকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে। এরকম আপার লিম, লোয়ার লিম, আপার লিম, লোয়ার লিম। আপার লিম মানে হচ্ছে দুই হাত উপরের অংশ, লোয়ার লিম হচ্ছে কোমর থেকে নিচের অংশ। ঠিক আছে, এখন দেখুন আপার লিমের আন্ডারে কি কি আছে, দেখেন কি লেখা আছে এখানে। আপার লিমের আন্ডারে আমরা যা যা পাচ্ছি দেখেন, কোমর। আপার লিমের মধ্যে অংশের নামগুলো উপর থেকে নিচের দিকে ক্রম অনুসারে সাজানো থাকবে। আমার যেভাবে আপার লিমটা আল্লাহ পাক তৈরি করে দিয়েছেন সেভাবে সাজানো থাকবে। এখানে অ্যালফাবেট দেখার প্রয়োজন নেই। সেখানে কি আছে, শোল্ডার, আপার আর্ম। আপার আর্মটা হচ্ছে আমাদের বাহুটা, ঠিক আছে, হাতের যে বাহুটা, বাইসেপ মাসেল যেটাকে বলা হয়। তারপর হচ্ছে এলবো, এলবো তো সবাই জানি কোনই। ফোর আর্ম, ফোর আর্ম এটা আমাদের রেডিয়াস আল্লাহ হাড় অংশটা, যেখানে আমরা চুড়ি ঘড়ি পরে থাকি, ওই অংশটা, এটাকে কি বলা হয়, ফোর আর্ম। এখন দেখুন তারপরে কি আছে, রিস্ট, কবজি, হাতের কবজিটা আছে না, হাতের কবজি, রিস্ট, হ্যান্ড, তারপর হাত, ফিঙ্গার, তারপর হচ্ছে আঙ্গুল। এখন উপর থেকে নিচ পর্যন্ত আসলাম না, প্রত্যেকটা একটা পর একটা সুন্দর করে যেভাবে সৃষ্টিকর্তা সাজাই দিয়েছে সেভাবেই থাকবে। এখানে দেখেন অ্যালফাবেটের কোনো ধার ধারে নেই, অ্যালফাবেট না, এটা যেভাবে সাজানো হয়েছে সেভাবেই। এখন আসি আমরা নিচে চলে যাই। এইভাবে আমাদের লোয়ার লিম,
লোয়ার লিম্ব বলতে কোমরের পর থেকে শুরু হবে। দেখুন কি আছে, লোয়ার লিম্বের মধ্যে অঙ্গের অংশের নামগুলো উপর থেকে নিচের দিকে ক্রম অনুসারে সাজানো। যেমন নার্স, নিতম্ব, তারপর হচ্ছে কি হিপ, তারপর হচ্ছে দেখেন থাই, উরু, এটাকে উরু বলা হয়। থাইয়ের পরে হচ্ছে নি, হাঁটু, নি, তারপর হচ্ছে লেগ, হাঁটুর পরের অংশটা লেগ, অ্যাঙ্কেল, অ্যাঙ্কেলটা হচ্ছে এই যে জোড়াটা আছে না, অ্যাঙ্কেল জয়েন্টটা, অ্যাঙ্কেলের পর হচ্ছে ফুট, ফুটটা হচ্ছে পা, তারপর হচ্ছে টোস, আঙ্গুলগুলো, পায়ের আঙ্গুলগুলো। এখানে আবার অনেক কিছু কথা আছে, সেটা আমরা যখন বুঝবো তখন পাবো। যখন আমরা অধ্যায় ভিত্তিক আমরা আবার যে সাব অঙ্গগুলো আছে সেগুলো আমরা পড়বো, কোনটার নাম কি সেটা আবার দেখে নেব, তখন আমরা এগুলো ভালো করে বুঝে নেব। এখন দেখুন নিচে কি বলেছিলাম, ব্যাক, ব্যাকও সেম ক্যাটাগরি, সে কিন্তু উপর থেকে নিচ পর্যন্ত সাজানো। এখানে অ্যালফাবেটের ধাপ ধারা নাই। সেখানে কি বলছে, ব্যাক অধ্যায়ে এদের সাব অঙ্গগুলো উপর থেকে নিচের দিকে সাজানো, ক্রম অনুসারে সাজানো কিভাবে দেখেন। আমাদের কাছে যখন রোগীরা আসে মেরুদণ্ডের সমস্যা নিয়ে, মেরুদণ্ডটা কোথায় পাবো, অনেকে হয়তো বুঝে না আসলে মেরুদণ্ড কোথায় পাওয়া যাবে। ব্যাকে কিন্তু মেরুদণ্ড, ঠিক আছে। কোমর ব্যথা আমরা খুঁজবো কোথায়, ব্যাক। যদি ঘাড় ব্যথা খুঁজবো কোথায়, ব্যাক। এখন দেখেন কি কি আছে, সার্ভাইকাল। সার্ভাইকাল কি একটা স্পাইন, স্পাইনটা যে একটা মেরুদণ্ড আমাদের, এখানে 33টা হাড় আছে। এই মেরুদণ্ড শুরু করা থেকে আমাদের যে অক্সিপুট বলেছে কিছুক্ষণ আগে, অক্সিপুটের শেষ অংশ থেকে শুরু করে শুরু, আপনি হাত দেন যেখানে আমার দেখেন চুল শেষ হয়ে গেছে না, দেখেন চুল উঠা শেষ হয়ে গেছে, ওপর থেকে শুরু হয়েছে আমাদের সার্ভাইকাল রিজনের হাড়। এখান দিয়ে আবার দেখেন স্পাইনটা 33টা হাড় কিন্তু ছিল আমাদের জন্মগত, আমরা যখন জন্মগ্রহণ করেছি 33টা হাড় নিয়ে জন্মগ্রহণ করেছি, সেই হাড়গুলো পরে আস্তে আস্তে কমে যায়। কিভাবে কমে যায় আমরা বলছি, কিছু হাড় জয়েন্ট হয়ে যায়। অক্সিপুটের পর থেকে আমাদের এই সার্ভাইকালের হাড় শুরু হয়েছে, এখানে 60টি হাড় আছে, 60টি কোষারুকা বা ভার্টিব্রা বলা হয় এগুলাকে। তারপর শুরু হয়েছে দেখেন এই ভার্টিব্রাটা 7 নাম্বারটা আমাদের যে শোল্ডার জয়েন্ট আছে না, এখানে যে শেষ হয়। তো কয়টি হাড় আছে আমাদের, আমাদের বুকের যে হাড়গুলো, এটা কিন্তু আছে 12 পেয়ার, মানে 12 জোড়া। এই 12 জোড়ার জন্য 12টি ভার্টিব্রার প্রয়োজন। সেই হাড়গুলো কিন্তু এই মেরুদণ্ড হাড়ের সাথেই জয়েন করা, এটাকে বলা হয় ডরসাল বা থোরাইসিক রিজন। এখান থেকে পিঠ থেকে হাড় মাঝ বরাবর থেকে এক একটা হাড় এসে এসে বুকের মধ্যে এসে জয়েন্ট হয়েছে। এখানে আবার যখন অ্যানাটমি আমরা শিখবো তখন আবার দেখাই দিব অ্যানাটমির ছবি দিয়ে কিভাবে জয়েন্ট হয়েছে। এখানে কিছু হাড় জয়েন্ট হয়েছে, কিছু কিছু হাড় একজন আরেকজনকে ধরেছে, কিছু হাড় ভাসমান আছে, যে ফলস হাড় আছে, ওগুলো পরে আমরা অ্যানাটমি দেখে বুঝে নিব। এখানে কি আছে, সার্ভাইকাল বা ডোরসাল, পিঠের যে হাড়গুলো যেটা, সেটাকে বলা হয় থোরাইসিক। সার্ভাইকালের পরে হচ্ছে ডোরসাল আর থোরাইসিক, ওটাকে ডোরসালও বলে, কোথাও থোরাইসিকও বলে। এখন তারপর যেটা আছে লাম্বার রিজন। লাম্বার রিজনটা কোথায়, এই যে আমাদের একদম পিঠের শেষের দিকটা, যেখানে প্যাট শুরু হয়েছে আমাদের, দেখেন প্যাট যেখান থেকে শুরু হয়েছে, প্যাট বরাবর হাত পিঠের দিকে নিয়ে যাবে, দেখবেন এই জয়েন্টটা আমাদের ডরসালের পর থেকে কোমর পর্যন্ত, যেখানে ছেলেরা আজকাল প্যান্ট পরে একদম নিচে নামিয়ে, ওই জয়েন্টটা পর্যন্ত আমাদের ডরসাল থেকে ওই জয়েন্ট পর্যন্ত 5টি হাড় আছে এখানে, এটাকে বলা হয় লাম্বার রিজন। কোমরের সমস্যার জন্য বেশিরভাগ ক্ষেত্রে আমাদের লাম্বার রিজন থেকে ওষুধ সিলেকশন করতে হয়। এখন দেখুন লাম্বার রিজনে কিন্তু 5টি হাড়। তারপর দেখুন সেক্রাম বা সেক্রাল রিজন শুরু হয়েছে, যেটা নিতম্বের মাঝ বরাবর, এটা নার্স পড়ে আসছি না আমরা এক্সট্রিমিটিসে, তার ওর মাঝ বরাবর নিতম্বের হাড়, নিতম্বের মাঝখানে হাড়টা প্রজাপতি শেপের,
সেক্রাল রিজনের হার্ট একটা প্রজাপতি শেপ, যখন দেখবেন তখন বুঝতে পারবেন। এটাকে সেক্রাম বা সেক্রাল বলে। এখানে 5টি হাড় ছিল জন্মগত, কিন্তু পরে যখন আমরা বড় হতে থাকি তখন এই 5টি হাড় জোড়া লেগে একটি হয়ে যায়, এটাকে বলে ফিউজ বোন। আগে আমরা কয়টি হাড় বলেছি মনে আছে? 7, 12, 5। সার্ভাইকেলে 7টি, ডরসালে 12টি, কয়টি হলো? 17টি। তারপর লাম্বার রিজনে আসলে 5টি, 17 আর 5 কয়টি হলো? 22টি। সেক্রামে এসে এখন কি 5টি একটি হয়ে গেল, 23টি। এখন দেখেন কক্সিস, কক্সিস তারপরে হাড়টা, এই হাড়টা একদম সূক্ষ্ম ছোট। এই হাড়টা পশুদের, যেমন গরু, ছাগল, বানর, এদের কিন্তু হাড়টা, কক্সিসের হাড়টা অনেক লম্বা, সেজন্য তাদের লেজ হয়েছে। আমাদের যদি এটা কক্সিসের হাড় লম্বা থাকতো না, আমাদেরও কিন্তু লেজ হইতো। ঠিক আছে? তো এই কক্সিসের হাড়টা আমাদের ছোট। কোথায় যে আমাদের শেষ হয়েছে? একেবারে অ্যানাস, মলদ্বারের উপরে শেষ হয়েছে এই হাড়টা। এটার নাম হচ্ছে কক্সিস। এখানে 4টি হাড় আছে, এটা 4টি হাড়, এটাও ফিউজ বোন। 4টি হাড় জোড়া লেগে আমরা যখন বড় হতে থাকি জোড়া লেগে একটি হয়ে যায়। এভাবে আমাদের কিন্তু হাড়ের সংখ্যা জন্মগত ভাবে আমরা অনেকগুলো হাড় নিয়ে জন্মগ্রহণ করি, পরবর্তীতে হাড়ের সংখ্যা কমে যায়। ওই অ্যানাটমি ক্লাসে আমরা সংখ্যাগুলো সুন্দর করে আপনাকে আবার বলে দিব। তাহলে কি কি আছে আমাদের? সার্ভাইকাল, ডোরসাল, লাম্বার, সেক্রাম, কক্সিস। আর কক্সিসের হাড়টা কিন্তু মারাত্মক। ক্লাসের মধ্যে বললাম কেন মারাত্মক। এই কক্সিসের হাড় অনেক সময় মজা করে, যদি আমরা দেখা যায় ফ্রেন্ড সার্কেল বসতে আড্ডা দিচ্ছে, একজন সরে গেলে আরেকজন চেয়ার সরায় ফেলে, একজন দাঁড়াইলো চেয়ার সরায় ফেলে মজা করে, সে বসতে গেলে যেন পড়ে যায়, এটা মজা হলো। আসলে কিছু মজা আমাদের জন্য অনেক হানিকর, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এটাতে যদি সে কক্সিসে আঘাত লাগে তো সারা জীবনের জন্য সে পঙ্গু হয়ে যেতে পারে। এই ধরনের মজা বা অনেক সময় অ্যাক্সিডেন্ট করেও কিন্তু কক্সিসের হাড়টা নরম থাকে, তো আঘাত লাগলে ভেঙে গেলে ওই কক্সিসের হাড় কিন্তু জোড়া লাগে না, সচরাচর হয় না। যাই হোক, তাহলে আমাদের ব্যতিক্রম 2টা অধ্যায় পেলাম। কি কি? এক্সট্রিমিটিস এবং ব্যাক। তারা নিজেরা সৃষ্টিকর্তা যেভাবে সৃষ্টি করতে সেভাবে আছে। সি দিয়ে শুরু হয়েছে সার্ভাইকাল, ডি তে ডরসাল, তারপর চলে আসছে লাম্বার, তারপরে সেক্রাম। এই পর্যন্ত ভালোই ছিল, তারপর আবার কক্সিস চলে আসছে, সি দিয়ে চলে আসছে। তাহলে ব্যতিক্রম হলো না? তো এই শীটটা আপনি একটু মুখস্থ করে ফেলবেন। তারপর আমাদের অন্য কথা, এই যে এবার দেখেন 12 নম্বর স্লাইডটি। আমরা আমাদের নির্দিষ্ট যে স্লাইডটি ছিল 8 নাম্বার, 8 নাম্বারটা বোঝার আগে আমাদের অন্য, যেমন আপনি প্রেসিং দিয়ে কি বোঝানো হয়েছে, তাই না, সেটা আমরা বুঝতে হবে। তার জন্য আমরা একটু 11 নাম্বারের পরে 12 নম্বর স্লাইডটি দেখবো। এতক্ষণ তো আমরা শুনেছি প্রধান রুব্রিক্স, সাব রুব্রিক্স, প্রধান অঙ্গ, সাব অঙ্গ শুনলাম, তাই না? এখন আমরা দেখবো কি রুব্রিক্সের চরিত্র। কিছুক্ষণ আগে বলেছে না, জ্বালাকর, সূচবিদ্ধকর, প্রেসিং, জার্কিং, এই যে শুটিং পেন, এই যে বাইটিং, এই কথাগুলো যে বললাম, এগুলো কি একটু দেখে আসি কিভাবে থাকবে এগুলো। 12 নম্বর স্লাইডে কি আছে? রুব্রিক্সের চরিত্র। দেখেন, একজন মানুষ কিন্তু প্রথমে কি থাকে? সাধারণ থাকে। আপনি আমার সাথে কথা বলছেন, আমি আপনার সাথে কথা বলছি, বা আপনার সাথে পরিচিত হলাম, বা একটা নতুন বউ বিয়ে হলো, তার তখন কি আমরা আসল চরিত্র খবর পাবো? প্রথম সাক্ষাতে আমরা কিন্তু আসল চরিত্র পাবো না। পরে ধীরে ধীরে মিশতে মিশতে তার আসল চরিত্র ফুটে ওঠে। এই চরিত্রটা সেরকমই ধরে। এখন দেখেন রুব্রিক্সের চরিত্র, মানে এক একজন মানুষ এক রকম না, কেউ রাগী, কেউ হাসি খুশি, কেউ কম রাগী। এইরকম আমাদেরও এই ব্যথাগুলো যে হয়, ব্যথাগুলোর ভাগ ভাগ চরিত্র আছে। রুব্রিক্সের চরিত্রগুলো এগুলো কি, এটা কি আবার থাকবে লেখা আবার ইংরেজি বর্ণমালা ক্রমে। এখানে আবার কিভাবে থাকবে? ইংরেজি বর্ণমালা ক্রমে সাজানো, এবং একটি চরিত্রের কাজ শেষ হলে অন্য একটি চরিত্রের কাজ শুরু হয়। একটি চরিত্রের কাজ শেষ হলে অন্য একটি চরিত্রের কাজ শুরু হয়। বুঝতে পেরেছেন?
শেষ করে আপনি যেতে হবে অক্সিপুট, টেম্পল, ভার্টেক্স, যাই হোক পরে যেতে হবে। সেরকম এখানে দেখুন আছি কোথাও আমরা ধরেন হেডে। হেড ওদের প্রধান রুব্রিক্স পেইনের চরিত্রগুলো হলো দেখেন কি এখানে একিং, বাইটিং, বার্নিং, কাটিং, ড্রয়িং, রাউন্ডিং, জার্কিং, লেসেটিং, প্রেসিং, শুটিং, স্টিচিং ইত্যাদি। আমাদের প্রায় 100টি ব্যথা ধরন আছে। 100টি ধরন আপনাদেরকে শিখিয়ে দেওয়া হবে। কারণ রুগী কিন্তু কিচ্ছু বুঝবে না। আপনি যখন রুগীকে বলবেন আপনি ব্যথার ধরন বলুন তো, রুগী কিন্তু কিসের ব্যথার ধরন কি, ব্যথা তো ব্যথাই। তখন আপনি যদি কয়েকটি প্রশ্ন ছুড়ে দেন তখনই রুগী কিন্তু বলতে পারবে কেটে ফেলা, হুল ফুটানো, সুচ ফুটানো, জ্বালাকর, কামড়ানো, টেনে ছিঁড়ে ফেলার মতো। আপনি যদি কয়েকটা যদি তাকে বললে তখন সে হ্যাঁ হ্যাঁ আমার হয়তো জ্বালাকর ব্যথা বা কেটে ফেলার মতো ব্যথা, বা মনে হচ্ছে সুই দিয়ে গুতাচ্ছে বা তীর বিদ্ধ হচ্ছে বা মনে হচ্ছে গুলি করেছে কেউ, এই ধরনের ব্যথা, তখন রুগী বলবে। আপনি যদি 2-4টা না বলেন তখন কিন্তু সব রুগী বলতে পারে, কিছু রুগী বলতে পারে, কিছু রুগী বলতে পারে না। এখন এই চরিত্রগুলো যে একটা কাজ শেষ হলে আরেকটা শুরু হবে, সেটা অ্যালফাবেটের মধ্যে লেখা থাকবে। ধরেন আমি বার্নিং খুঁজতেছি, বার্নিং প্রথমেই চরিত্র খুঁজে পাবো না, প্রথমে এর কাজ শেষ হবে, তারপরে বি কাজ, বি কাজ শেষের দিকে বার্নিং কে বি ইউ দিয়ে না, বি ইউ যেহেতু এটা শেষের দিকে, বি এর শেষের দিকে পাওয়া যাবে বার্নিং। তো কাটিং দেখেন সি ইউ দিয়ে কাটিং শেষের দিকে যে পাবো, সেভাবেই আমরা এভাবে এ টু জেড সাজানো থাকবে। একটার কাজ শেষ আরেকটা চরিত্র শুরু হবে। আর এটা কিন্তু নর্মাল লেখাই থাকবে, সাধারণ স্বাভাবিক লেখা থাকবে। আসুন আমরা তাহলে 8 নম্বর স্লাইড দিয়ে দেখি। 8 নম্বর দেখার আগে আরেকটা জিনিস দেখি, 9 নম্বর স্লাইড। এখানে কি আছে? গ্রেডিং সিস্টেম। গ্রেডিং সিস্টেম কি? যেমন ধর আমরা কোনো বাচ্চাকে বলি ফার্স্ট, সেকেন্ড, থার্ড। তোমরা খেলার মধ্যে যে ফার্স্ট হবা তাকে মনে করো 3টা চকলেট দেওয়া হবে, যে সেকেন্ড হবা তাকে 2টা, যে থার্ড হবা তাকে দেওয়া হবে 1টা চকলেট। ফার্স্ট, সেকেন্ড, থার্ড। সেরকম কেন্ট রেপার্টরিতে 3টি গ্রেড আছে। আমরা অনেক সময় গ্রেডের উপর কিন্তু ভিত্তি করে ওষুধ দেওয়ার চেষ্টা করি, যে ফার্স্ট গ্রেডে আছে মোটামোটা, তার গুরুত্ব কিন্তু বেশি। দেখেন এখানে ফার্স্ট গ্রেড যে ওষুধগুলো প্রথম অক্ষর বড় হাতের এবং মোটা ও সাধারণভাবে লেখা, তাকে কি বলা হয়? ফার্স্ট গ্রেডের ওষুধ। আমি একটু পরে আপনাকে দেখাবো, যাদের অনেকে তো রেপার্টরি নেই সেজন্য। আর যার গাণিতিক মান কি থাকবে? 3 মান, বলে কি তাকে বেশি পয়েন্ট দেওয়া হয়েছে। কারণ অনেক সময় এই যে রেপার্টেশন করার সময় যোগ বিয়োগ করি আমরা কিছু, এই যে হয়তো আমি রোগীর মাথা ব্যথা, ম্যাম ওই গ্রেডিংটা একটু রিপ্লাই করেন ম্যাম, গ্রেডিং মানে গ্রেডিং সিস্টেমটা। করতেছি। গ্রেডিং যেটা হচ্ছে ক্যান রেপার্টরিতে ওষুধ ও রুব্রিক্সের গুরুত্ব অনুসারে কি দেওয়া আছে? ঔষধ এবং রুব্রিক্সের গুরুত্ব অনুসারে ওষুধগুলোকে 3টি গ্রেডে সাজানো আছে। কিভাবে? গুরুত্ব কিন্তু বলেছে, ওষুধ এবং রুব্রিক্সের গুরুত্ব অনুসারে ওষুধগুলোকে 3টি গ্রেডে সাজানো আছে। সেগুলো হচ্ছে কি ফার্স্ট গ্রেড, সেকেন্ড গ্রেড, থার্ড গ্রেড। সেই ফার্স্ট গ্রেড, সেকেন্ড গ্রেড, থার্ড গ্রেডের উপরে মান নির্ণয় করা আছে। ফার্স্ট গ্রেড পেয়েছে কত? 3, সেকেন্ড গ্রেড পেয়েছে কত? 2, থার্ড গ্রেড পেয়েছে কত? 1। মান মানে সম্মান দেওয়া হলো। এখন আমরা কিন্তু যখন ওষুধগুলো বাছাই করি তখন দেখি যে আসলে ফার্স্ট গ্রেডে কয়টা ওষুধ পেলাম, সেকেন্ড গ্রেডে কয়টা পেলাম, থার্ড গ্রেডে কয়টা পেলাম। তো ফার্স্ট গ্রেডের গুরুত্বটা বেশি দিই, সেকেন্ড গ্রেডের গুরুত্বটাও আমরা দিই। থার্ড গ্রেডের গুরুত্ব দিব না? অবশ্যই দিই, রোগীর সাথে মিলে গেলে থার্ড গ্রেডই ওষুধ, কিন্তু গুরুত্ব দেওয়ার ব্যাপারটা অনেক সময় দেখা যায় যে ফার্স্ট গ্রেডের ওষুধগুলো বাছাই করলে রোগীর বেশি সুবিধা হয়। রোগীর সাথে দেখা যায় যে রোগীর লক্ষণগুলোর সাথে বেশি মিলে যায়। আর ফার্স্ট গ্রেড এর
গুরুত্ব অনুসারে কিন্তু ফার্স্ট গ্রেড করা হয়েছে এখানে। এখানে দেখেন যে ওষুধগুলো প্রথম অক্ষর বড় হাতের, সেও কিভাবে থাকবে? প্রথম অক্ষর বড় হাতের এবং মোটা ও সাধারণভাবে লেখা থাকবে, যার গাণিতিক মান থাকবে কত? 3। যখন আমরা রেপিটেশন করব তখন আপনারা আরো বুঝতে পারবেন। যখন যে গ্রেডিং সিস্টেমটা আপনাদের সবার কাছে বই থাকবে, আমি জাস্ট বলবো এই ওষুধটা দেখান তো কোন গ্রেডে আছে এই রুপিক্সের মধ্যে, তখন আপনারাই বলবেন আমাকে। এখন একটু কঠিন মনে হচ্ছে কিন্তু একেবারে পানির মতো সহজ, তখন আপনারা আবার বলবেন এইটা শেখানোর জন্য এত কিছু, আল্লাহ। তারপর দেখেন সেকেন্ড গ্রেড, যে ওষুধগুলো চিকন ভাবে লেখা, চিকন চিকন লেখা, ইতালিক মানে বাঁকা অক্ষরে লেখা, চিকন চিকন করে, মনে কি সুন্দর করে চিকন চিকন করে লিখেছে, সেটা কত সুন্দর লাগে লেখাটা। তার গাণিতিক মান কত? 2। তাকে কি বলা হয়? সেকেন্ড গ্রেডের ওষুধ। থার্ড গ্রেডে কি আছে? যে ওষুধগুলো স্বাভাবিক অক্ষরে লেখা, যার গাণিতিক মান হচ্ছে কত? 1। আপনি বলতে পারেন 1 2 3 দিয়ে কি হবে? যখন আমরা যোগ বিয়োগ করি, তো যখন থেকে যেই ওষুধটা মনে করেন আমি সিপিয়া, যখন সিপিয়া আমার পেয়ে গেল, যোগ বিয়োগ করে 10টা লক্ষণ দিল, সিপিয়া 2-3 জায়গায় ফার্স্ট গ্রেডে পেয়ে গেলাম, 2-3 জায়গায় পেয়ে গেলাম সে ফার্স্ট গ্রেড সেকেন্ড গ্রেডে। তো আর একটা মিউর আছে, সাথে একটা কার্ভ আছে, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় একটা কার্ভ থার্ড গ্রেডে পেলাম, তখন থার্ড গ্রেডে পেলাম মান কি হবে? 1 1 1। তো যোগ করলে 3 3 যেখানে বেশি সেখানে যোগ না পয়েন্টটা বেশি, নাম্বার বেশি আসবে না? তখন অনেক সময় আমরা সেই ওষুধটা দেওয়ারও চেষ্টা করি, দেখি রুগীর সাথে ওষুধটা কেমন মিলে বেশি, তখন আমরা দেখি বেশি মিলে গেছে, ঠিক আছে এটাই দিই, ফার্স্ট গ্রেডের ওষুধগুলোই দিব। আপনার যদি সমস্যা থাকে, আমরা গ্রেডিং সিস্টেমটা আবার যখন রেপার্টরি আনা হবে সবাই হাতে থাকবে, তখন আবার বুঝিয়ে দেব। এখন আমাদের কোথায় গেল? গ্রেডিং সিস্টেম শেষ, আবার 8 নম্বর স্লাইডে আবার চলে আসি। আরেকটা সিস্টেম তো দেখানো হয় নাই। 8 নম্বরটা আসলে বোঝানোর আগে অনেকগুলো ধাপ পার করে আসলে ভালো। এখন দেখেন রেপার্টরিতে কোনো কিছুর যদি বৃদ্ধি হয়, যে একটা সমস্যা হলো, এই সমস্যাটা এখন বেড়ে গেছে, মাথা ব্যথা বিকালে বেড়ে গেছে, মাথা ব্যথা আর ঘুমিয়ে পড়ার পরে এত বেড়ে গেছে যে আমার ঘুমটা নিয়ে গেছে, আর সকালে ওঠার পরে বেড়ে গেছে, এই যেটা কি বলা হয়? বেড়ে যাওয়া, এই বৃদ্ধি। বৃদ্ধিটা রেপার্টরিতে লেখা থাকবে কি? AGG দিয়ে, অ্যাগ্রাভেশন। AGG সংকেতটা থাকবে, পুরোটা লিখতে গেলে সময় মনে করেন জায়গা বেশি লাগবে, সেজন্য জায়গা সংক্ষিপ্ত জায়গা লিখতে হবে, AGG লিখে দিচ্ছে, এটাকে বলা হয় অ্যাগ্রাভেশন। যেমন ধরেন এখানে কি আছে? কাফ বাথিং অ্যাগ্রাভেশন, কাশি গোসলে বৃদ্ধি, কাফ বাথিং অ্যাগ্রাভেশন, মানে এমনি কাশি তো আমার আছেই, কিন্তু ডাক্তার সাহেব গোসল করলে বাস মনে করেন একেবারে আগুনে মনে ঘিরে রেখেছি, এই ধরনের কষ্ট বেড়ে যায়। আবার দেখেন এখানে আর কোনো কিছু যদি কম হয়, হ্যাঁ গোসল করলে আমি আরাম পাই বা খাওয়ার পরে পেট ব্যথাটা কমে যায়, এটা কি বলে? আরাম, হ্রাস। হ্রাসটাকে আমাদের কি বলা হয়? অ্যামেলিওরেশন। অ্যামেলিওরেশনটা অনেক বড় লেখা, তাই AMELD লেখা থাকবে রেপার্টরিতে ML। তাহলে দেখেন কিভাবে থাকবে? কাফ বাথিং ML, কাশি গোসল করার পরে উপশম, বা দেখা যাবে যে করতে পারে এখানে পেট ব্যথা গোসলের পরে উপশম, বা হাঁটু ব্যথা গোসলে বৃদ্ধি, বা হাঁটু ব্যথা গোসলে উপশম, পানি লাগানোর পর ভালো লাগে, বৃদ্ধি হয়। পেট ব্যথা খাবার খেলে বৃদ্ধি, বা কারো পেট ব্যথা খাবার খেলে উপশম হয়, যেগুলো থাকে এগুলো লেখা থাকবে অ্যামিলেশন আর অ্যাগ্রাভেশন দিয়ে। এখন অনেক জায়গায় কিন্তু এই অ্যামিলেশন অ্যাগ্রাভেশন কিছুই লেখা থাকবে না, তাহলে ওটা কি? ওটা হচ্ছে দেখেন যেখানে অ্যাগ্রাভেশন বা অ্যামিলেশন কোনোটিই নাই, সেখানে সমস্যা দেখা দেয় বা উৎপত্তি হয়েছে বা বৃদ্ধি হিসেবে ধরে নিতে হবে। যেখানে অ্যাগ্রাভেশন বা অ্যামিলেশন কিছু লেখা থাকবে না, সেটাকে আমরা কি ধরে নেব? সমস্যাটা শুরু, বৃদ্ধি বা ও তখনই উৎপত্তি হওয়াটা শুরু বা বৃদ্ধি হিসেবে ধরে নিব। কথা বুঝে গেছে? যেমন কাফ বাতিং, এখানে কি আছে? কাফ বাতিং কাশি গোসলে, মানে
গোসল করলেই কাশি শুরু হয়। এখানে অ্যাগ্রাভেশনও লেখা নেই, অ্যামোনেশন বৃদ্ধি লেখা নেই, অ্যামোনেশন লেখা নেই, কিন্তু ধরে নিতে হবে কি গোসল করলে কাশি হয় বা কাশি বৃদ্ধি হয়, দুইটাই আমরা এখানে তুলে দেব। ঠিক আছে, তাহলে আমরা এখন চলে যাই আমাদের সেই 8 নম্বর স্লাইডে। দেখেন 8 নম্বর স্লাইডের আগে কতগুলো স্লাইড ঘুরে আসতে হবে। 8 নম্বর স্লাইড এবার আসি, তো সহজ হয়ে গেল কিন্তু সবার কাছে। 8 নম্বর স্লাইডে কি আছে? পেইন। হেড আমাদের প্রধান অঙ্গটার মধ্যে আমরা আছি, হেড। এখানে আই থাকতো, আই প্রধান অঙ্গ, যেটা যে অধ্যায়টার মধ্যে আছে সেই অধ্যায়টা মেন, সে মেন যেহেতু সেই প্রধান, তার ভিতরে আমরা আছি। এখন এখানে কি আছে? পেইন। পেইন হচ্ছে প্রধান রূপ, খুলবো। পেইনটা কি লেখা থাকে? প্রথম অক্ষর যেহেতু প্রধান রূপ, প্রথম অক্ষর বড় হাতের, তারপরে গুলো সরি সবগুলো অক্ষরই বড় হাতের, মোটা মোটা, পেইন। এখন পেইন এর পরে আমাদেরকে সাব রুব্রিক্স বলা হয়েছে। পেইন প্রধান রুব্রিক্স, তারপর হচ্ছে সাব রুব্রিক্স। সাব রুব্রিক্স কিভাবে থাকবে পেইনের সাথে? যেহেতু প্রধান রুব্রিক্স পেইন, যে সাব রুব্রিক্স থাকুক সে থাকবে কি হবে? নরমাল। প্রধান রুব্রিক্সের নিচে ডানে একটু ভিতরে। কিন্তু সাব অঙ্গ থাকলে ওই সাব অঙ্গের ফর্মুলা অনুযায়ী প্রথম অক্ষর বড় হাতের, তারপরে ওগুলো ছোট মোটা মোটা করে লেখা। দেখেন এখানে পেইনের নিচে প্রেসিং। প্রেসিংটা কিন্তু চরিত্র, মনে আছে তো? ব্যথার চরিত্র আমাদের একটু দেখে আসলাম। চরিত্রটা প্রেসিং। প্রেসিং এর নিচে ডানে একটু ভিতরে ফরহেড। এখন আপনারা বলবেন এখানে কি বলা হয়েছে? পেইন প্রেসিং ফরহেড, এতটুকু দিয়ে কি বোঝানো হয়েছে? এতটুকু দিয়ে কি বোঝানো হয়েছে বলতে পারবেন? এতটুকু দিয়ে বোঝানো হয়েছে কপালে চাপন বোধ ব্যথা। প্রেসিং মানে চাপন বোধ, আর ফরহেড মানে তো কপাল, আর পেন মানে তো ব্যথা। কপালে চাপন বোধ ব্যথা। এখন আমরা জিজ্ঞেস করতে পারি তুই কখন কখন শুরু হলো? এই কখনের জন্য কি আসে? দেখেন মর্নিং। ফরহেডের নিচে ডানে একটু ভিতরে কি আছে? মর্নিং। ফরহেডের সাবকে মর্নিং, পেনের সাবকে প্রেসিং। পেনের সাবকে দেখেন প্রেসিং, আর প্রেসিং এর সাবকে ফরহেড, ফরহেডের সাবকে মর্নিং। বুঝতে পারছেন তো? কারণ দেখেন একটা নিচে একটা, নিচে ডানে একটু ভিতরে, নিচে ডানে একটু ভিতরে। এখন দেখেন মর্নিং এর সাবকে এখানে রাইজিং আফটার। রাইজিং আফটার কোথায় আছে? মর্নিং এর নিচে ডানে একটু ভিতরে। এখন দেখুন এখানে আছে অ্যামিলেশন, এএমইএল দিয়ে লেখা আছে, এর মানে অ্যামিলেশন। অ্যামিলেশনটা কোথায় আছে? রাইজিং আফটার এর নিচে। তাহলে রাইজিং আফটার এর সাব হচ্ছে কি? অ্যামিলেশন। এখন আসুন অ্যাওকিং। এই অ্যাওকিংটা কার সাব? WAKING। এই অ্যাওকিংটা কার সাব? কার নিচে আছে একটু বলতে পারেন নাকি আমি বকবক করতে সবাই চলে গেছেন? না আছি ম্যাম, আছি, সুন্দর আলোচনা হইতেছে ম্যাম, আছি, চালান। আমি কি একাই বকবক করতেছি? অ্যাওকিংটা কার সাব? না ম্যাম, প্রত্যেকে মনোযোগী হয়েছে আপনার আলোচনার, এই জন্য কেউ কিছু কয় না। বুঝতে হবে তো অ্যাওকিংটা কার সাব, বুঝতে পারছেন? এটা যদি কেউ বলতে পারেন এই অ্যাওকিংটা কার সাব? অ্যাওকিং ম্যাম হচ্ছে মর্নিং এর সাব। কে বলছেন? ওটা আমি ইয়াসিন বলছি। জি, আরে তারাই বলবে। জি, অ্যাওকিং এর সাব। এসএল সাব বলছে এটা, সেটা কেন বলছে? অ্যাওকিংটা মর্নিং আছে, আমাদের কথা নিচে থাকলেই কিন্তু যার নিচে থাকবে তার সাব হবে না। ও যে একটু আগে একজন বললো না প্রেসিংটা পেনের নিচে, এই জন্য প্রেসিংটা পেনের সাব, কিন্তু না, নিচে থাকা মানেই তার সাব না, থাকতে হবে কি হবে? ডানে একটু ভিতরে। কিন্তু দেখেন রাইজিং আফটার আর অ্যাওকিংটা দুইটাই কিন্তু দেখেন সমান তালে দাঁড়িয়ে আছে। বলবো এটা কিন্তু দেখেন মর্নিং এর সাব, সমান্তরাল রাইজিং এবং অ্যাওকিং। তারপর দেখেন ফরনুন। অ্যাওকিং এর নিচে যেটা আছে সেটা কি? অ্যাওকিং এর সাব। ফরনুনটা নিচে থাকলেই আপনার না। ফরনুনটা কিন্তু দেখেন শর্ত পূরণ করেনি সাবজেক্টিভ।
ওই রুব্রিক্সের নিচে ডানে ভিতরে সে আগে আছে বামের দিকে, বামে আগে আছে বরঞ্চ, মানে কি সে ওয়াকিং এর সাব না। সে দেখেন কোথায় কার সাব, ফরনুনটা সরাসরি দেখেন ফরনুন আর মর্নিং সমান তালে দাঁড়িয়ে আছে ফরহেডের নিচে। আবার দেখেন নিচে নুন, নুনটাও কিন্তু ফরনুনের সাব না, সেও কিন্তু ফরনুনের সাথে সমানভাবে দাঁড়িয়ে আছে। তাহলে কি দেখেন মর্নিং, ফরনুন, নুন তিনজনই সমানভাবে দাঁড়িয়ে আছে কার নিচে, ফরহেডের নিচে। আর তার নিচে কি আছে দেখেন অক্সিপুট, নুনটারও কিন্তু অক্সিপুটটা সাব না। অক্সিপুটটা দেখেন বাম দিকে আগায়া সমানভাবে ফরহেডের সাথে তাল মিলিয়ে সমান তালে প্রেসিং এর নিচে দাঁড়িয়ে আছে। অক্সিপুট আর ফরহেডটা প্রেসিং এর সাব। তারপরে আছে দেখেন অক্সিপুটের পরে একটা নিচে আছে কি শুটিং, শুটিংটাও কিন্তু সাবডুপ্লিক্সের শর্ত পূরণ করেনি, সেজন্য সে সাব না অক্সিপুটের, সে বামে এগিয়ে দাঁড়িয়ে আছে। আর স্টিচিংটাও নিচে দেখেন সেও কিন্তু শুটিং এর সমান তালে দাঁড়িয়ে আছে, অক্সিপুটের নিচে দাঁড়ায় নেই। তারা সরাসরি প্রেসিং এর নিচে দাঁড়িয়ে আছে। দেখেন প্রেসিং, শুটিং, স্টিচিং তারা সমানে তিনজন একতালে দাঁড়িয়ে আছে। তার নিচে পেইনের নিচে, পেইনের নিচে যত দূরেই আছে কিন্তু দাঁড়িয়ে আছে একসাথে। এর জন্য গল্পটা বলি আমরা 5 মিনিট একটা গল্প। সেটা হচ্ছে দেখেন বাবার সম্পত্তি, বাবা একটা বিল্ডিং এর মালিক, মনে করেন একজন বাবা 4 তলা বিল্ডিং এর মালিক, তার 4 ছেলে। এক ছেলে বাংলাদেশে থাকে, আরেক ছেলে কানাডা, আরেক ছেলে অস্ট্রেলিয়া, আরেক ছেলে গ্রামে। এখন তার বাবা 4 ছেলেকে যখন সম্পত্তি ভাগ করে দিবে, ভাগের বেলায় কিন্তু কে কানাডা থাকে, কে গ্রামে থাকে, কে কৃষক, কে মুদি দোকানদার, কে অস্ট্রেলিয়ায়, দেখার সময় নেই। বাবার সম্পদ সকলে সমান ভাগ, ঠিক আছে। এখানে দেখেন তাহলে পেইন যদি মনে করেন একজন ফাদার হয়ে থাকে, সে প্রধান রুব্রিক্স, তার 4 তলা বিল্ডিং বা 3 তলা একটা বিল্ডিং, তার 3 ছেলে দাঁড়িয়ে আছে এখানে সমানে প্রেসিং, শুটিং, স্টিচিং। না, আমরা সবাই তিনজনই সমান। আমি তোমার নিচে দাঁড়াবো কেন, আমি একটা কম নিব কেন, সমান তালে দাঁড়াবো, সমান সম্পত্তির ভাগ নেব। সন্তানের জন্য দাঁড়িয়ে আছে। আবার যে দেখেন অক্সিপুট আর ফোরহেড, মনে করেন এক বাবা 2 সন্তান, কে বাবাটাকে প্রেসিং, সে সাবরুব্রিক্স, ঠিক আছে, কিন্তু তার যখন সন্তান, বাবার যতই গরিব হোক 2 টাকা আছে বাবার, ওই 2 সন্তান থাকলে 2 সন্তান 2 টাকার মালিক। বাবার 220 টাকা, 2 সন্তান থাকলে 2 সন্তান 220 টাকার মালিক। তো আপনার যখন যে অবস্থানে থাকেন সে অবস্থানে মনে করেন প্রেসিং পরিবেশের কথা, কিন্তু তার 2 সন্তানকে ফরহেড, অক্সিপুট তারা কিন্তু সমান তালে দাঁড়িয়ে আছে, যে আমরা সমান, কেউ আগে আর পিছিয়ে দাঁড়াবো না। বাবা 2 টাকা আছে, 2 টাকারই ভাগ, 1 টাকা 1 টাকা করে নেবে। এখন দেখুন মর্নিং, ফরনুন, নুন তারাও কিন্তু সমান তালে দাঁড়িয়ে আছে, ফরহেডের নিচে ডানে একটু ভিতরে। আর তিনজনই ফরহেডে মনে করেন 3টা সন্তান, 3 ছেলে বা 3 মেয়ে সমানভাবে তাদের সম্পদের ভাগ নেবে, 6 জনও সমানভাবে দাঁড়িয়ে আছে। এখন তারা মর্নিং এর আবার মনে করেন 2 সন্তান, কে রাইসিং আর তারা কিন্তু 2 জনই সমান তালে মর্নিং এর নিচে ডানে একটু ভিতরে দাঁড়িয়ে আছে। যত দূরেই থাকুক কিন্তু সে তারই সন্তান। যেমন ধরেন প্রেসিং কত আগে কাছানো পেনের সাথে, আর শুটিং, স্টিচিং কত দূরে, কিন্তু যত দূরেই থাকুক তারা সমান জায়গায় সমান সম্পদের মালিক। যত দূরে সে লন্ডন, কানাডা যেখানে থাকুক, সে বা গ্রামে থাকুক সমান মালিক, এর জন্য সমান তালে দাঁড়িয়ে থাকে। বুঝা গেছে ব্যাপারটা? অত দূরে মানে আমাদের একটা রুব্রিক্স আছে, আমাদের কিছু কিছু প্রধান রুব্রিক্স গুলো আছে যে 100 পৃষ্ঠা, 150 পৃষ্ঠা। যখন ঘাটাঘাটি করবো বইটা তখন দেখবেন এত পৃষ্ঠার মধ্যে কে কার সাব ধরাটা অনেক কষ্টকর। আপনি মনে করেন বেশিরভাগ ক্ষেত্রেই একটা প্রধান রুব্রিক্সের 7-8টা লাইন হলো কথা আছে, খুব কমই আছে এক মনে করেন এক কথায় শেষ। বেশিরভাগ ক্ষেত্রে অনেকগুলো কথা থাকে, 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা অনেক কথা। তো সেগুলোর মধ্যে কিন্তু আপনি পরে বের করতে হবে কে কার সাব। একটু ডিফিকাল্ট হয় প্রথম, পরে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। এখন আমরা শেষ করে দেব
ম্যাম এইটার উপরে ম্যাম প্লিজ এইটার উপরে আমার একটু কথা আছে ম্যাম। সেলিম স্যার বলুন। আপনারা কি সেলিম স্যারের কথা শুনতে পাচ্ছেন? জি না, উনি মিউট হয়ে গেছে। ও শুনতে পাচ্ছি মিউট হয়েছে, আমি খেয়াল করিনি, আমি একটু তালে আছি তো। ম্যাম এই 8 নাম্বার স্লাইডের নিচে সাব রুব্রিক্স এর চিত্র কথাটা লেখা আছে। হ্যাঁ। এখন এই যে হেড, এটা কি আমাদের মেইন রুব্রিক্স? না এটা আমাদের মেইন রুব্রিক্স না, মেইন বলি নাই, প্রধান অঙ্গটা, যে অঙ্গ নিয়ে আমরা কাজ করতেছি। হ্যাঁ অঙ্গ। না চাপ না, একটা অঙ্গ নিয়ে কাজ করতেছে, প্রধান অঙ্গ। আমরা যখন যে মাইলমিটার করবো তখন বলবো প্রত্যেকটা অধ্যায় যাবো, ওটাই প্রধান অঙ্গ। আয়ে ঢুকবো, আয়ে প্রধান অঙ্গ। তারপরে ইয়ারে ঢুকবো, এখানে আমাদের ম্যাম আমি যেটা জানতে চাই, এই সাব রুব্রিকের চিত্র, এই সাব রুব্রিক এখানে কি আছে একটু আবার বুঝিয়ে দিন। এই যে প্রেসিং, এটা কি? প্রেসিং, হ্যাঁ। ফরহেড, আচ্ছা, মর্নিং, এগুলো হলো সাব রুব্রিক। হ্যাঁ পেনের সাব কে? পেনের সাব প্রেসিং, প্রেসিং এর সাব কে? ফরহেড, ফরহেডের সাব কে? মর্নিং, মর্নিং এর সাব কে? রাইজিং আফটার, রাইজিং আফটার সাব কে? এমএল। আবার মর্নিং এর আরেকটা সাব ওয়াকিং। আবার দেখেন আমাদের ফরহেডের আরো দুটো সাব পাওয়া গেল, ফরনুন, নুন। আর প্রেসিং এর আরো একটা সাব পাওয়া গেল, অক্সিপুট। পেনের আরো দুটো সাব পাওয়া গেল, শুটিং, স্টিচিং। এখন মোটামুটি বুঝে আসছে। আপনি যখন বইটা খুলবেন, হ্যাঁ বইটা খুলবেন তখন আরো বুঝে যাবে। আসেন একটা পৃষ্ঠা দেখি, এখানে একটু দেখেন, এখানে দেখেন লেখা আছে, আমরা ভার্টি করে আছি, হ্যাঁ এখানে দেখেন লেখা আছে কি ভার্টি করে, মানে বুঝেন আমাদের ক্যান্টারবাটরির দ্বিতীয় অধ্যায়টা কি লেখা আছে? ডিনার ডিউরিং। এখন কিছু সে বলতেছে যখন সে ডিনার করে তখন তার মাথা ঘুরে। তার নিচে আফটার, আফটারটা কার সাব? দেখেন আফটার লেখা আছে, এখানে বড় করে দিই, আফটার লেখা আছে ডিনারের সাব। ডিনারের সাব, জি। তারপর দেখেন অন রাইজিং ফ্রম, এটা কার সাব? দূরে আছে কিন্তু আমি, এটাও ডিনারে, যেমন অন রাইজিং, এমএল, হোয়াইল, এই সবগুলাই ডিনারের সাব রুব্রিক। জি ধন্যবাদ। এখানে আবার দেখেন আছে, এখানে আসেন ইটিং এ আসেন, ইটিং হয়। আমরা আসি যেহেতু ভার্টিগো, আমাদের প্রধান অধ্যায়, ভার্টিগো অধ্যায়টা ওটাই প্রধান কথা। তারপরে কি ইটিং হয়, তাহলে কি হলো? যখন আমি খাবার খাই, খাবার খাচ্ছি, মানে চলতেছে, রানিং কাজটার সময় কি হলো? মাথায় ঘুরতেছে। তারপরে কি লেখা আছে? আফটার, এই আফটারটা কার সাব? একটু বলেন। আমি বললে কিন্তু আপনারা বুঝবেন কম, আপনারা বললে বেশি বুঝবেন। আমরা কি বের হয়ে গেছি? আমি কি আছি ক্লাসে? জি ম্যাডাম আছেন। আপনারটা কাজ সাব, যে আপনারটা ইটিং এর পরে একটু বলেন। ম্যাডাম আমি চুপ হয়ে আছি যে অন্যরা কি বলে না বলে শুনি। আচ্ছা আপনি বলেন। আফটার হচ্ছে ডিনারের সাব। ইটিং এর সাব, ইটিং জি ইটিং। আপনার এই আপনারটা উপর না, নিচেরটা ইটিং এর। ও আচ্ছা জি ইটিং এর সাব। জি আমি ডিনারের মধ্যে আছি। আপনার ইটিং হলটা কার সাব? এর নিচে আপনারটা ইটিং হলের সাব। জি ঠিক আছে। এখন নিচে দেখেন, নিচে নামেন, নিচে নামতে এই একটা এমএল দেখা যাচ্ছে, দেখেন এলিভেটেড উপরে এমএল পাওয়া গেছে। ইটিং এর সাব এমএল। আপনার নিচে দেখেন একটা এমএল পাওয়া গেছে, দেখেছেন? জি একবার। হ্যাঁ এই এমএলটা কার সাব? এমএলটা আফটারের সাব। ঠিক আছে ওনার কথাটা? জি কে বলছিলেন? আমি তো দেখছি না। ঠিক আছে জি যে আপনাকে ধন্যবাদ। কারণ কেন আফটারের সাব? কারণ দেখেন সে কার শর্ত পূরণ করছে? ইটিং এর শর্ত পূরণ করেছে নাকি আফটার শর্ত পূরণ করছে? আফটার নিচে ডানে একটু ভিতরে আছে। তাহলে কি হবে? রোগী যখন খাবার খায় তার
মাথা ঘোরাটার আরাম হয়। খাবার খাওয়ার পর মাথা ঘোরাটার আরাম হয়। তাহলে কার চাপ? সরাসরি যেমন আমি মনে করেন আমার বাবা সরাসরি সম্পদের মালিক না, কিভাবে যাবো? বাবা সম্পদের মালিক, তারপরে আমি। তাহলে মনে করেন এখানে যদি ইটিং যদি দাদা হয়, আপনার হচ্ছে বাবা, এমন হচ্ছে নাতি, ঠিক আছে? তো সরাসরি সে কিন্তু এমন একটা ইটিং এর চাপ না, এটা হচ্ছে আপনার। এই কথাটা কি বোঝা গেছে? আচ্ছা, বোঝা যাবে যখন বই আসবে, আরো বোঝা যাবে। এখানে আমি তো আজকে তো যে রুব্রিকের স্তরটা বুঝেনি, আর আপনাদের কিছু দেখাবো, ফার্স্ট গ্রেড, সেকেন্ড গ্রেড এগুলো দেখাতে চেয়েছিলাম। বাকি আমাদের প্রধান পৃষ্ঠা থাকে, যাই হোক অন্য সময় একটা পৃষ্ঠার ছবি তুলবো। আর অনেক সময় হয়ে গেছে, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের যদি কোনো কথা থাকে তাহলে বলতে পারেন।